আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরর মিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে তাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আবুজার। আপনার সাথে অথবা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল horrormysteryBangladesh@gmail.com। আমাদের মেইলের স্পেলিংটি আপনি ভিডিওটির শেষে পেয়ে যাবেন। চলুন লিসেনার্স, কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় এপিসোডের ঘটনায়। আমাদের দ্বিতীয় এপিসোডটি আমরা আপনাদের জন্য দুটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে সাজিয়েছি। প্রথম ঘটনাটি ছিল এক সুদর্শন যুবকের করুণ মৃত্যুর ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটি 3 যুবকের একটি খাল খনন করার ঘটনা। শুরু করছি প্রথম ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আজিজ শেখ নামের এক ব্যক্তি, যার বাড়ি গোপালগঞ্জ। ঘটনাটি ঘটেছিল যার ছেলের সাথে। তার বাড়ি বাগেরহাট জেলার মোলারহাট থানার নগরকান্দি গ্রামের। ঘটনাটি ঘটেছিল তার ছেলের সাথে। উনি পেশায় একজন ইমাম। উনি গোপালগঞ্জ শহরের রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলি গ্রামের একটি মসজিদের ইমাম। ঘটনার পূর্বে কিছু কথা বলে রাখি। আমরা ঘটনা সূত্রে জানতে পেরেছি যে ওই ইমামের পরিবারে প্রায় প্রত্যেকের সাথেই কিছু না কিছু সমস্যা ছিল। সমস্যা বলতে আমরা জিনের সমস্যার কথা বলছি। এই ইমামের 2 ছেলে 2 মেয়ে। ছেলে দুটোর একটি ছেলে প্রতিবন্ধী, আর অপর ছেলেটি স্বাভাবিক এবং অনেক সুদর্শন, যাকে দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। তার নাম ইব্রাহিম। ছেলেটির যখন 2 বছর বয়স, তখন তার নিউমোনিয়া হয় এবং এই নিউমোনিয়ার জন্য তাকে অনেক ডাক্তার দেখানো হয়। কোনো কিছুতেই কিছু হয় না। একটু লম্বা সময় ধরে তার এই অসুস্থতা চলতে থাকে। তখন তাকে কবিরাজ দেখানো হয়। কবিরাজ যখন দেখানো হয়, কবিরাজ বলে তার কোনো নর্মাল সমস্যা না, তাকে জিনে আছর করেছে, এটা জিনে আছর করা সমস্যা। তখন তাকে নিয়ে যাওয়া হয় এক ভালো হুজুরের কাছে এই জিন ছাড়ানোর জন্য। আর যখন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর ওই বাচ্চাটাকে নিয়ে বসে এবং ওই জিনটাকে বাচ্চাটার উপরে হাজির করে ওই জিনটাকে জিজ্ঞাসা করে, তুই কেন বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস, তুই কে, কোথা থেকে আসছিস? তখন ওই জিনটা বলে, আমার নাম সাবিহা, আমি ওদের বাসার পাশের ওই বড় পুকুরটার ভেতরে থাকি। ওকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওর উপরে আসছি, আমি ওকে নিয়ে যাব। তখন হুজুর ওকে বলে যে না, তুই তো সেটা করতে পারবি না, এতটুকু 2 বছরের বাচ্চা, তুই তাকে নিয়ে যাবি, তুই ভালো ভালো যাবি কিনা বল। তুই যদি না যাস তাহলে আমি তোকে হয় বোতলবন্দি করব, আর না হয় তোকে মেরে ফেলবো, না হয় কিছু না কিছু একটা তোর সাথে আমি করব। বলা বাহুল্য, ওই জিনটা খুব তেমন একটা শক্তিশালী জিন ছিল না, একটু দুর্বল টাইপের জিন ছিল। তো হুজুর কয়েকবার তাকে ভয় দেখানোর পরে সে ছেলেটাকে ছেড়ে চলে যেতে রাজি হয়, কিন্তু সে একটা শর্ত দিয়ে যায়। সে বলে যে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সে খুলনা ঢাকা এই বিভাগের বাহিরে সে যেতে পারবে না, এর মধ্যেই তাকে থাকতে হবে। এর বাইরে যদি সে যায় তাহলে আমি তার ক্ষতি করবো, তাকে আমি নিয়ে যাব। সেই জিনটা ওই ছেলেটার জন্য একটা এরিয়া সীমাবদ্ধতা দিয়ে দেয়। তো তারপরে চলে আসে ওই বাচ্চাটাকে নিয়ে ইমাম সাহেব বাড়িতে, এবং বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। ছেলেটা ধীরে ধীরে বড় হতে থাকে। কোনো এক সময় সে ঢাকার কোনো একটা মাদ্রাসায় পড়াশোনা করে, সে হাফেজি পড়াশোনা করে এবং হাফেজ হয়েও যায়। তার কণ্ঠ এত সুন্দর ছিল, তার কোরআন পাঠ করার যে সুর, এটা অনেক সুন্দর ছিল। সে স্থানীয় কয়েকটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ফার্স্ট হয় এবং সে বাইরে যাওয়ারও সুযোগ পায়, কিন্তু ওই যে তার যে সীমাবদ্ধতা, এই জন্য সে আর বাইরে যায় না। এভাবে সময় যেতে থাকে। কোনো একটা সময় তার বয়স যখন হয় 22 বছর, তখন তাকে তার বাবা মা চায় বিদেশে পাঠিয়ে দিতে, বাহিরে পাঠিয়ে দিতে। তো এই জন্য তারা ওই ছেলেটাকে নিয়ে আবার ওই হুজুরের কাছে যায়। প্রথমে যে হুজুরের কাছে গিয়ে ওই যে জিনটা ছাড়িয়েছিল, তো ওই হুজুরের সাথে যে পরামর্শ করে, তো হুজুর বলে যে দেখুন, আসলে তো
বলতে পারি না যে ওই জিনটা আদৌ বেঁচে আছে কি মারা গেছে বা কি অবস্থা এখন। যখন আমরা তার সাথে কথা বলেছিলাম তখন তার বয়স ছিল 500 বা এর আশেপাশের বয়সটা, এখন বলতে পারবো না কি অবস্থা। তো এই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে এসে ওরা কি করে, ওই ছেলেটাকে বিদেশে যাওয়ার জন্য সব কাগজপত্র রেডি করার পরে সব কিছু এক পর্যায়ে ঠিকঠাক হয়ে যায়, ভিসা ঠিক হয়ে যায়, ফ্লাইট টিকিট করে ফেলে, ফ্লাইটের দিন তারিখও পড়ে যায়। এরপরে ছেলেটা বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ছেলেটার বাবা মানে ওই ইমাম সাহেব চায় ছেলেটাকে একটি বড় মাছ খাওয়াবে। আসলে এই মাছটি একটি বিশেষ মাছ ছিল। ওই হুজুর তার বাড়ির সামনের ওই পুকুরে এই মাছটি 5-6 বছর ধরে পালতেছিল। তো উনি চায় যে ওই মাছটিকে ধরে ওনার ছেলেটাকে খাওয়াবে। তো ওনারা দুজন চেষ্টা করে, ওই হুজুর আর ওনার ছেলে দুজনে মিলেই ওই পুকুরে মাছটা ধরার চেষ্টা করে। আর একটা ব্যাপার যে এই পুকুরটাই কিন্তু ওই যে সেই পুকুরটা, যে ওই জিনটা যে পুকুরটাতে থাকে বলেছিল। তো এই সেই পুকুরটা যে পুকুরে ইমাম সাহেব ওই মাছটা 4-5 বছর ধরে পালতেছে। তো ইমাম সাহেব আর তার ছেলে ওই ইব্রাহিম প্রথমে ফুলকচি দিয়ে চেষ্টা করে মাছটাকে ধরার জন্য। লিসনার্স, ফুলকচি হচ্ছে এটা একটা আঞ্চলিক ভাষা শব্দ। ফুলকচি গোপালগঞ্জের ভাষায় এটাকে ফুলকচি বলে। এটা একটা মানে জিনিসটা এমন যে একটা বাঁশের মাথায়, বাঁশটা ঠিক মোটা না আর কি, চিকন একটা বাঁশের মাথায় লোহার ওই যে বড়শির মতন লম্বা লম্বা সোজা সোজা করে অনেকগুলি গাঁথা থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে হাত দিয়ে ছুঁড়ে মারে, ওই মাছে লাগলে দেখা যাচ্ছে যে মাছের গায়ে লাগলে মাছের গায়ে ঢুকে যায়, ওই আটকায় যায় মাছের মধ্যে। এটাকে ফুলকচি বলে। অন্য ভাষায় বিভিন্ন ভাষায় বিভিন্ন অনেক কিছু বলে এটাকে। তো ওই ইমাম সাহেব আর ওই ইব্রাহিম দুজনে মিলে চেষ্টা করে অনেকক্ষণ ধরে, কিন্তু পারে না। তো তারপরে তারা কি করে, জাল নিয়ে ওই পানির মধ্যে নেমে গিয়ে ওই মাছটা ধরার চেষ্টা করে। অনেক লম্বা সময় ধরে তারা মাছটা ধরার চেষ্টা করে, কয়েক ঘন্টা ধরে, কিন্তু মাছটাকে শেষ পর্যন্ত ধরতে পারে না। আর এই এত লম্বা সময় পানির মধ্যে থাকার কারণে ওই ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। তো ঠান্ডা লেগে যাওয়ার কারণে তারা পুকুর থেকে উঠে যায়। ইব্রাহিম তার বাবাকে বলে, বাবা আমার ঠান্ডা লাগতেছে, আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, অসুস্থ লাগতেছে, চলো ঘরে যাই। তখন তারা দুজনে পুকুর থেকে উঠে ঘরে যায় এবং এই ইব্রাহিম ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট হতে থাকে। একটা পর্যায়ে শ্বাসকষ্ট হতে হতে মানে বিষয়টা এমন পর্যায়ে চলে যায় যে মনে হয় যেন তার খিঁচুনি উঠে যায়। তো এই বিষয়টা দেখে ইব্রাহিমের বাবা ওই হুজুর, তো উনি তো একজন হুজুর, সেই হিসেবে উনি তো অনেকটা কিছুই বোঝেন। উনি বুঝতে পারলো যে এইটা স্বাভাবিক কিছু না, এটা কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে। বুঝেই উনি কি করে, হুজুর ওই ইব্রাহিমকে নিয়ে ওই সেই হুজুরের কাছে চলে যায় যে হুজুর জিনটাকে তাড়িয়েছিল। কিন্তু ওখানে গিয়ে দেখে যে ওই হুজুর নেই। এই রাতের বেলায় ভ্যানে করে ওই ইব্রাহিমকে নিয়ে আসে হুজুর। আসতে কিন্তু ওই নগরকান্দা গ্রাম থেকে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। তো এসে আর ওই হুজুরকে পায় না। এরপরে ওনারা সংবাদ পায় যে গোপালগঞ্জ শহরের মধ্যে পাচুরিয়া নামক একটি স্থানের ওই এলাকার সেন্ট্রাল মসজিদের একজন ইমাম আছে। উনি জিনের বিষয়ে মানে জিন তাড়ানোর বিষয়ে, চিকিৎসা করার বিষয়ে খুবই ভালো নাম করা। তো তৎক্ষণাৎ ওই হুজুর কি করে, ওই ইব্রাহিমকে নিয়ে ওই হুজুরের কাছে চলে যায়। হুজুরের কাছে চলে যাওয়ার পরে হুজুর সাথে সাথেই ইব্রাহিমের চিকিৎসা শুরু করে। ইব্রাহিমকে একটি জায়গায় বসিয়ে তার চারিপাশ দিয়ে বৃত্ত এঁকে ইব্রাহিমের বাবাকে বলে, এই যা কিছুই হয়ে যাক এই ইব্রাহিমকে ধরতে যাবেন না। হ্যাঁ, ভয়ের কিছু নেই, এর ভিতরে আপনি কোনোভাবেই যাবেন না, বাইরে বসে চুপ করে চোখ বন্ধ করে রাখেন, চোখ খুলবেন না আমি না বলা পর্যন্ত। তো এরপরে ওই হুজুর ইব্রাহিমের জন্য ওই চিকিৎসা শুরু করে আর কি, বিভিন্ন দোয়া কালাম পড়া শুরু করে, জিন হাজির করা। তো কোনো একটা সময় ওই জিনটা আবার ইব্রাহিমের মধ্যে হাজির হয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে খুবই বিচ্ছিরি ভাষায় যে, কিরে কেন ডাকলি আমাকে? তখন ওই হুজুর বলে যে, তুই কেন এই ছেলেটার উপরে আসছিস, তাকে কেন কষ্ট দিচ্ছিস? ও আরেকটু কথা বলতে ভুলে গেছি, যে এইখানে এই হুজুরের কাছে আসার পরে ইব্রাহিমের বাবা ওই ইমাম সাহেব কিন্তু এই হুজুরকে পূর্বের সমস্ত ঘটনা খুলে বলে। তার মানে এই হুজুরের ওই আগের বিষয়গুলো অলরেডি জানা থাকে। তো তখন ওই জিনটা উত্তর দেয় যে, আমি তো বলেছিলাম যে এই এরিয়ার বাইরে যেন ও না যায়, ও
ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে ফেলছে। ওকে আমি কোনোভাবেই বাইরে যেতে দেবো না, এজন্যই আমি চলে আসছি ওর উপরে আবার। আর এবার ওকে আমি নিয়েই যাব আমার সাথে। ওকে আমার খুব ভালো লাগে, ওকে আমার খুব পছন্দ। তো তখন হুজুর বলে যে তুই ওকে কিভাবে নিয়ে যাবি, সেটা কিভাবে সম্ভব? তুই ওকে কোনোভাবেই নিয়ে যেতে পারবি না, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তো এই কথা শোনার পরে ওই জিনটি ভয় পেয়ে যায়, কারণ ওই জিনটিও এই হুজুরের সম্পর্কে অনেক কিছু জানে। আপনারা তো সবাই জানেনই যে জিনেরাও অনেক খোঁজখবর রাখে, অনেক খোঁজখবর নেয়। তারা তারা খোঁজখবর নেয়, তাদেরকে তো আর আমরা দেখি না। তারা বিভিন্নভাবে খোঁজখবর নিতে পারে, অনেক সময় অনেকের কাছ থেকে খোঁজখবর নেয়। তো ওই জিনটাও বুঝতে পারে যে এই হুজুরের অনেক ক্ষমতা, তার সাথে পারবে না। হুজুর যখন বলেছে তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে। তখন ওই জিনটা অনেক কাকতি মিনতি করে হুজুরের কাছে যে না, আপনি আমাকে মেরেন না, আমি চলে যাব, আমি ওরা কোনো ক্ষতি করব না। তখন হুজুর বলে যে তোকে আর বিশ্বাস নেই, তুই যেহেতু একবার ফিরে এসেছিস, তুই আবারও ফিরে আসবি, তো তোকে আমি মেরেই ফেলবো। তখন ওই জিনটার অনেক কাকুতি মিনতির পরে হুজুরের মনে একটু দয়া আসে। তখন হুজুর বলে তো ঠিক আছে, তোর এই অপরাধের শাস্তি তোকে আমি দেব, তোকে আমি বোতলবন্দি করব। তো তখন হুজুর ওকে একটা কাচের শিশিতে বন্দি করে। বন্দি করার পরে ওই সাথে সাথে ইব্রাহিম ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। আর ওই কাচের শিশিটা ওই ইমাম সাহেবকে ওই হুজুর দিয়ে বলে এই কাচের শিশিটা এমন কোথাও পুঁতে রাখতে হবে মাটির নিচে যেখানে ইব্রাহিম কখনোই যাবে না, তার আশেপাশেও যাবে না, তার উপর দিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, তার আশেপাশেও যাবে না, এমন একটা জায়গায় এটা শিশিটা পুঁতে রাখবেন। তো এই বলে ওই শিশিটা দিয়ে দেয় ওই ইমাম সাহেবের কাছে। তখন ইমাম সাহেব ওই শিশিটা নিয়ে আর ইব্রাহিমকে নিয়ে তখন আবার বাড়ির পথে রওনা দেয়। তারা বাড়ির পথে যাওয়ার সময় যে বড় হাইওয়ে রাস্তা থাকে তার পাশে কোনো একটা জায়গায় একসময় ওই ইব্রাহিমের বাবা ওই ইমাম সাহেব দাঁড়ায় যে এখানেই এই শিশিটা পুঁতে রেখে যায়। কিন্তু উনি পুঁততে গিয়েও কোনো একটা কারণে পোতেন না। হয়তোবা কোনো কিছুর আশঙ্কা করেছিল, বা হয়তো ভেবেছিল হয়তোবা ইব্রাহিম কোনো দিন এই পথ দিয়ে যেতেও পারে, এই চিন্তা করে ওইটার করেন না। তো ওনারা বাড়ির দিকে রওনা দেয় এবং ওনাদের বাড়িতে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, 2-3 ঘন্টা আবার লেগে যায়। তখন প্রায় ফজরের কাছাকাছি সময় চলে যায়। তখন তারা বাড়িতে গিয়ে ওই হুজুর ওই কাচের শিশিটাকে তাদের ঘরের মধ্যে একটা কাঠের তাকের উপরে রাখে। ওই গ্রামাঞ্চলের ঘরবাড়ি তো লিসেনার্স আপনারা জানেন যে ম্যাক্সিমামই টিনের থাকে। তো হুজুররা খুব একটা গরিব ছিল, তাদের অর্থ সম্পত্তি তেমন একটা ছিল না। তো তাদের ঘরটা ছিল খুবই সিম্পল, সাদাসিধে টিনের তৈরি একটা ঘর। এই তাকটা ছিল, এই তাকটা ছিল সরাসরি ঘরের যে টিনের বেড়া, এই বেড়ার সাথে একটি বেড়ার সাথে মেশানো, এবং ওইখানেই ছিল একটি খাট, মানে চৌকি যেটাকে বলে, একটা চৌকি। ওই চৌকিটা ওই বেড়ার সাথে মেশানো ছিল। তো ইব্রাহিম অসুস্থ, যার কারণে ইব্রাহিমকেও ওই চৌকিটার উপরে হুজুর শুইয়ে দেয় এবং শুইয়ে দিয়ে হুজুর নামাজ পড়তে চলে যায়। এরপরে ইব্রাহিম ঘুমের অবস্থায় একটু নড়াচড়া করে। সে যেহেতু অসুস্থ, সে একবার খাটের এই পাশে যায়, একবার ওই পাশে যায়। তো এরকম একটা সময় গিয়ে তার পায়ের লাথি লাগে গিয়ে ওই টিনের বেড়ায়। আর ওই বেড়ায় লাথি লাগার সাথে সাথে ওই কাচের শিশিটা ওইখান থেকে পড়ে যায়, পড়ে গিয়ে শিশিটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ওই জিনটা শিশি থেকে বের হয়ে সাথে সাথেই ইব্রাহিমকে মেরে ফেলে। হুজুর যখন নামাজ শেষ করে বাড়িতে আসে, বাড়িতে এসে ওই ইব্রাহিমের রুমের দরজা খুলে ভিতরে ঢুকে তখন উনি চিৎকার দিয়ে ওঠে। এর আগে এই রুমের মধ্যে কেউ আসেনি, কারণ ইব্রাহিম অসুস্থ ছিল, তাই তার রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য ওই পরিবারের অন্য কেউ তাকে বিরক্ত করতে যায়নি, দরজা খুলে দেখতে যায়নি যে কী অবস্থা। যেহেতু অল্প সময়ের ব্যবধান, ফজরের নামাজ পড়তে হুজুর গিয়েছে, আবার সেখান থেকে আসছে, খুব বেশি সময়ের ব্যবধান এখানে না। এই সময়টার মধ্যেই ওই জিনটা সুযোগ পেয়ে ইব্রাহিমকে মেরে ফেলে। ইব্রাহিমের নাকে, মুখে, কান দিয়ে সব জায়গা দিয়ে রক্ত বের হয়ে পুরো বিছানা রক্তাক্ত হয়ে যায়। আর এভাবেই ঝরে যায় একটি তরুণ প্রাণ। এই ঘটনার পরে ওই পারকুশলি গ্রামের অনেক মানুষ ওই নগরকান্তি গ্রামে যায় ওই ছেলেটাকে দেখার জন্য, কারণ ওই ছেলেটার বাবা ওই ইমাম সাহেব ছিল, এই পারকুশলির মসজিদের ইমাম। আর যারা ওই ছেলেটাকে দেখতে গিয়েছিল তাদের মধ্যে এই আজিজ ভাইও ছিল, যে ভাইটির কাছ থেকে আমরা ঘটনাটা সংগ্রহ করেছি। তো এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনাটি লিসেনার্স। ঘটনাটি তেমন
ভয়ঙ্কর না হলেও একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে ছেলেটার জন্য, ইব্রাহিমের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদের মৃত্যুতে কবুল করেন এবং তাকে বিনা হিসেবে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। হরর মিস্ট্রি, যেখানে ভূতেরাও ভয় পেয়ে যায়। সুপ্রিয় লিসনার্স, এখন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। যে ঘটনাটা ছিল তিনজন ভাইয়ের খাল খননের ঘটনা। তো ঘটনাটির স্থান গোপালগঞ্জ শহরের নহরিচর গ্রাম। এই গ্রামে একটি পরিবারের কর্তা সুমন মিয়া, তার 3টি ছেলে ছিল। বড় ছেলের নাম ফারুক, মেয়ে ছেলের নাম সেলিম আর ছোট ছেলের নাম কাদের। তো এই 3 ছেলে নিয়ে ছিল পরিবার, আর এই পরিবারটি ছিল খুবই গরিব। তারা খুব কষ্ট করে নিজেদের সংসার চালাতো এবং তাদের ঘরটাও ছিল অন্যের জমিতে। তারা কখনো কৃষিকাজ করত, কখনো মাছ ধরার কাজ করত, কখনো ভ্যান চালাতো। এভাবে তাদের জীবন যেত, এক কথায় দিন আনে দিন খেত তারা। তো এই পরিবারের যে মেজো ছেলে, এই 3 ভাইয়ের মধ্যে যে মেজো ভাই সেলিম, এ মোটামুটি বাকি 2 ভাইয়ের থেকেও শারীরিক দিক থেকে একটু বেশি শক্তিশালী ছিল। তার শারীরিক সক্ষমতা একটু ভালো ছিল আর কি। কোনো একদিন গ্রামের একটা লোক তাদেরকে বলে, মানে সেলিমের কাছে বলে যে আমার বাড়িতে একটু পুকুর কাটবো, তো তোমরা যদি 3 ভাই মিলে পারো আমার পুকুরটা কেটে দাও, তোমাদেরকে ভালো একটা অর্থ দিব। তোমরা তো আসলে অনেক কষ্ট করো, তো এই কাজটাও কষ্টের কাজ, তো তোমরা যদি করে দিতে পারো তাহলে আমাকে বলো যে তোমরা কত টাকা নেবে। তো সেই হিসাবে যদি আমার সেটার সাথে পোষায় তাহলে আমি তোমাদেরকে দিয়ে কাটাবো। তো সেলিম কি করে, ওই লোকটার সাথে কথা বলে এক পর্যায়ে দামটা ঠিক করে নেয় এবং কন্ট্রাক্টে নিয়ে নেয় আর কি, যে টোটাল আমাদেরকে এত টাকা দেবেন, আমরা আপনার পুকুরটা কেটে দেবো। তো বলে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমরা কালকে থেকেই শুরু করে দাও, ভোর থেকেই শুরু করে দাও, আমার যত দ্রুত হয় পুকুরটা আমার জন্য ততই ভালো। সেলিম বললো ঠিক আছে। তো ওই লোকটাকে বিদায় দিয়ে সেলিম বাড়িতে গিয়ে ওর বড় ভাই আর ছোট ভাইকে বললো যে এরকম এরকম আমি অমুকের সাথে কন্ট্রাক্ট নিয়েছি, তো আমরা তাদের পুকুরটা কেটে দেবো। তাহলে একটা কাজ করব যে আজকে রাতে ফজরের আগে আগে আমি তোমাদেরকে ডেকে নিয়ে যাব, তোমরা রেডি থেকো, আমরা যে আজকে সকাল সকাল পুকুর কাটাটা শুরু করব। তো বলে ঠিক আছে। তো এই বলে সবাই ওই কি করে, ওই রাতে ঘুমিয়ে যায়। আর একটা বিষয় যেটা বলে রাখা ভালো, যে ওই একটা জায়গার উপরে তারা ছোট ছোট কিছু কুঁড়ে ঘরের মতন করে আলাদা আলাদা ঘর করে এই 3 ভাই আলাদা আলাদা থাকতো তাদের বউকে নিয়ে। তো একটা সময় তারা ঘুমানোর পরে হঠাৎ বড় ভাইকে এসে রাতের দিকে ডাকে। রাত তখন 2টো কি 2:30 হবে। তখন ওই সেলিম এসে বড় ভাইকে ডাকে যে বড় ভাই, আমাদের তো আজকে ওই পুকুরটা কাটতে যাওয়ার কথা, তো চলো আমরা যাই পুকুরটা কাটি। তো তখন বড় ভাই বের হয়ে আসে যে ঠিক আছে চলো যাই, যেহেতু সময় কি হয়ে গেছে। সেলিম বলে হ্যাঁ সময় হয়ে গেছে, ফজরের আর কিছুক্ষণ বাকি আছে, আমরা ওই পর্যন্ত যেতে যেতে আজান দিয়ে দেবে, চলো আমরা যাই। তখন বড় ভাই বলে চলো যাই। তো করি, আমরা কোদাল নিয়ে আসি, ঝাঁকা নিয়ে আসি। তখন সেলিম বলে একটা কাজ করো, তুমি ঝাঁকা নিয়ে নাও, কোদাল আমার কাছে আছে, কোদাল তোমাকে আনতে হবে না, কোদাল ওইখানে আছে। তখন বলে যাচ্ছে ঠিক আছে। তখন বড় ভাই কি করে, ফারুক উনি ঝাঁকা নিয়ে আসে, যেটার মধ্যে মাটি আর কি কেটে রেখে, যেটা দিয়ে আর কি পাশে সরাই ফেলবে, সেই ঝাঁকা তো নিয়ে এসে যাওয়া শুরু করে ওই জায়গাটার দিকে, যে জায়গাতে গিয়ে তারা পুকুর কাটবে। তো এই সেলিম কি করে, কিছুটা আগে আগে হাঁটতে থাকে আর এই বড় ভাই ফারুক একটু পিছে পিছে হাঁটতে থাকে। ফারুক একটু দ্রুত হাঁটলেও এই সেলিমকে আর ধরতে পারে না। ফারুক বলে যে কি ব্যাপার, তুমি এত দ্রুত হাঁটতেছো কেন, আমাদের তো যথেষ্ট সময় আছে বা আমরা যাচ্ছি, আমরা একসাথে হাঁটি। কিন্তু আসলে সেলিম এই কথাটা কোনো উত্তর দেয় না, সেলিম হাঁটতেই থাকে। তো ফারুকও পরে আর এটা নিয়ে তেমন কিছু ভাবে না, যে হয়তো বা ভাই অন্য কোনো কিছু ভাবতেছে বা যাই হোক, ওটা সমস্যা না, যাই। তো এরকম হাঁটতে হাঁটতে তারা এক পর্যায়ে ওই জায়গাটায় চলে আসে যেখানে তাদের পুকুর কাটার কথা। তো ওখানে এসে তো সেলিম বলে
যে ভাই আমি একটা কাজ করি, আমি মাটি কাটি কোদাল দিয়ে, আর তুমি ইয়ে করো, ওই মাটিগুলো ফেলে দিয়ে আসো। তো বড় ভাই বলে ঠিক আছে, তুমি কাটো, আমি ফেলে দিই। তো সেলিম কী করে, মাটি কাটা শুরু করে, পুকুর কাটার জন্য মাটি কাটা শুরু করে। তো মাটি কেটে কেটে বড় ভাই ফারুককে দেয়, আর সে ফেলে দিয়ে আসে। এভাবে চলতে থাকে। তো এখানে একটা বিষয় ঘটে, যে দেখা যায় সেলিম যে মাটিগুলো কেটে উঠাচ্ছে, এই মাটিগুলোর যে দলাটা, মানে এক এক কোপ দিয়ে যে কোদাল দিয়ে যে উঠাচ্ছে, দলাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ফারুক চিন্তা করে যে আসলে এত বড় বড় চাকা মাটি একবারে কি করে কাটা সম্ভব, একটা মানুষ কেটে কাটতে পারে এত বড়? এভাবে তো অনেক, মানে 8-10 কেজির এক একটা চাকা হয়ে যাচ্ছে। তো ফারুকেরও ফেলে দিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছে। ফারুক চিন্তা করতেছে যে আমরা তো এর আগেও এরকম মাটি কাটছি, কখনো তো এরকম হয়নি। তো এগুলো ভাবতে থাকে, তারপরও কাজ করতে থাকে। আর ওদিকে সেলিম কি করে, মাটি কাটতেই থাকে। তো একটা সময় পার হয়ে যায়, লম্বা সময় পার হয়ে যায়। তো ফারুকের অনেক কষ্ট হয়ে যায়। ফারুক বলে যে মেজো ভাই একটা কাজ কর, তুই আমরা একটু বিশ্রাম নিই, তারপরে আবার কাটি। তো সেলিম বলে যে না, বিশ্রাম নেওয়ার কি দরকার, আমাদের তো এতটা কষ্ট হয় নাই, কাটি, আমরা যত দ্রুত সম্ভব কাটতে পারবো, আমাদের তো ভালো, কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, আমরা টাকাটাও পেয়ে যাব। তো সেলিম এই কথা বলে আর কি ফারুককে। কিন্তু ফারুক তো আসলে, ওর তো অনেক কষ্ট হয়ে যায় মাটিগুলো ফেলে দিয়ে আসতে আসতে। কোনো একটা সময় ফারুক বুঝতে পারে যে তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। আসলে এই লোক তার ভাই হতে পারে না। যদি সে মানুষ হতো, একটানা এভাবে কি করে মাটি কেটে যাচ্ছে, তার কি কষ্ট হচ্ছে না? সে একটুও বিশ্রামের কথা বলতেছে না। ও যখন বুঝতে পারে, তখন কি করে, তখন বলে যে মেজো একটা কাজ কর, তুই কোদালটা আমার কাছে দে, আমি মাটি কাটি, তুই মাটিগুলো ফেলা। মানে ও চেষ্টা করে, চালাকি করে, যে ওই কোদালটা যাতে ওর কাছ থেকে নিতে পারে, কারণ যদি কোদালটা ওর কাছ থেকে নিতে পারে তাহলে ও কিছুটা সেফ থাকতে পারবে, এই জন্য। তো ওই সেলিম তখন অতটা কিছু না ভেবে দিয়ে দেয় কোদালটা, যে ঠিক আছে তাহলে এবার তুমি কাটো মাটি, আমি ফেলে দিই। তো এভাবে এরপরে ফারুক মাটি কাটা শুরু করে, আর সেলিম ফেলতে থাকে। তো ফারুক মাটি কাটার আগেই সেলিমের ফেলা হয়ে যায়, মানে এত দ্রুত সে ফেলতে থাকে। তো ফারুক তো অনেক আগেই বুঝে ফেলছে যে সে আসলে তার ভাই না। তারপরেও সে জিজ্ঞাসা করে যে ছোট কই, ছোটকে ডাকিসনি, ছোট এখনো আসলো না, আমাদের তো 3 ভাই মিলে একসাথে কাটার কথা। তো তখন আবার সেলিম বলে যে না, ও চলে আসবে, ওকেও ডাকছি, ও চলে আসবে, এখনো হয়তো বা আসেনি, ঘুম পাচ্ছে ওর বোধহয়, বাট ও চলে আসবে, আমরা কাজ করতে থাকি। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে কোনো একটা সময় সেলিম, মানে ওই জিনটা, ও বুঝে ফেলে যে ওই ফারুক বুঝে ফেলছে যে সে তার ভাই না। তখন ওর আসলে প্ল্যান ছিল যে ওকে ওই কাদার মধ্যে ওর মাথাটা ঢুকিয়ে ওইখানেই ওকে মেরে ফেলবে। তো এটা তো অলরেডি ফারুক বুঝে ফেলে, যার কারণে ওই কোদালটা ওই জিনটার হাত থেকে নিয়ে নিজের কাছে রাখে। তো জিনটা কোনো এক সময় চেষ্টা করে ফারুককে মানে ওই কাদার মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দিতে। প্রথমে জিনটা বলে যে তুই তো অলরেডি বুঝে ফেলছিস যে আমি তো তোর ভাই না, তো আর এখন কি আর করা, তোকে তো আমি ছাড়বো না, তোকে তো আজকে আমি বাড়ি যেতে দেবো না, তোকে আমি আজকে এখানে মেরে ফেলবো। এই বলে তখন ওই সেলিমের সাথে ফারুকের সাথে অনেক ধস্তাধস্তি শুরু হয়। আর ফারুক এও অনেক সাহসী ছিল, এরও শরীরে কম বেশি শক্তি কম ছিল না। মোটামুটি দুজনে একটা ধস্তাধস্তি শুরু করে। তখন তো অনেক রাতও চলছে। এর মধ্যে ওই ফজরের কিছুটা কাছাকাছি সময় হয়ে আসে। তো তখন ওই বাড়ির থেকে সেলিম উঠে যায় ফারুককে ডাকতে, মানে বড় ভাইকে ডাকতে যায় তার বাসায়। তখন বড় ভাইয়ের বউ, ফারুকের বউ বলে যে আপনি তো একটু আগেই ডেকে নিয়ে চলে গেলেন বড়কে, আপনার বড় ভাইকে, সে তো চলে গেল কখন আগে। তখন সেলিম ভাই কই না তো, আমি তো আসিনি, আমি তো ডাকিনি। তখন আবার ওই সেলিম যায় ছোট ভাইকে ডাকতে।
কাদেরকে ডাকতে। তখন কাদের উঠে আসে। কাদের বলে যে বড় ভাই কোথায়? বললো যে বড় ভাইকে তো আমি ডাকতে গেলাম, তো বড় ভাবি তো এই কথা বললো। তখন কাদের বলে তাহলে তো কোনো ঝামেলা হয়েছে, দ্রুত চলো যাই ওই জায়গাটার দিকে যেখানে আমাদের পুকুর কাটার কথা। তখন সেলিম আর কাদের দ্রুত হাঁটা শুরু করে। ওরা কোদাল নেয়, লোহার আরেকজন একটা লোহার কাঁচি নেয়, দুই ভাই দুটো লোহার জিনিস নিয়ে ওইদিকে দ্রুত যায়। ওইখানে গিয়ে ওইখানে পৌঁছায় দেখে যে ওই জিনটা আর তাদের বড় ভাই ফারুকের সাথে খুবই ধস্তাধস্তি হচ্ছে। আর এদিকে আজান দেওয়ারও সময় কাছাকাছি হয়ে গিয়েছিল। তো ওই সময় আজানটা দিয়ে দেয়। এই সময় ওই জিনটা কি করে, ওই জিনটা হঠাৎ করে ওইখান থেকে চলে যায় আর বলে যে আজকে বেঁচে গেলি, এর পরের দিন আর ধরলে তোদের কাউকে ছাড়বো না, এ বলে জিনটা চলে যায়। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা এই পর্যন্তই থাকে। এর পরবর্তীতে এদের সাথে আর তেমন কিছু হয় না। কিন্তু ওইখানে পরদিন ওরা দেখে ভোরের আলো ফোটার পরে যে ওইখানে ওই পুকুর কাটা হয় না, ওখানে মোটামুটি একটা ছোটোখাটো খাল কাটা হয়ে যায়, সরু একটা খাল কাটা হয়ে গেছে এই সময়ের মধ্যে। ওই খালটা আজও সেখানে আছে। ওই খালটার নাম কাদার খাল, কাদার খাল নামে পরিচিত। এখনও ওই খালটা ওখানে আছে। ওই খালটার কাছ দিয়ে নাকি এখনও দিনে দুপুরে বা রাতের বেলা কেউ যাওয়ার সময় যে ওর আশেপাশে দিয়ে যায় তাহলে নাকি মানে শরীরটা একটা ভারী ভারী একটা ভাব হয়ে যায়। আর ওই খালের উপরে ছোট্ট একটা চার বানানো হয়েছে, যে চার মানুষ পারাপার করে ওই খালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য। চার হচ্ছে লিসেনার্স আপনার গ্রামে গঞ্জে খাল টাল, ছোট খাল টাল পার হওয়ার জন্য, এক পাশ থেকে এক পাশে যাওয়ার জন্য ওই বাঁশ দিয়ে চিকন করে ওই সাঁকোর মতন করে দেওয়া হতো। তো ওইগুলোকে চার বলে। তো আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমরা চেষ্টা করব যে ওই খালটার ছবি তুলে আমাদের ফেসবুক পেজে আপলোড দিতে। আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমাদের ফেসবুক গ্রুপকে, আমাদের পরিবারকে আরও বড় করে নিয়ে যেতে। লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের দ্বিতীয় এপিসোডের ঘটনা দুটি? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন করে আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আপনারা উৎসাহ দিলে, আপনাদের উৎসাহ পেলে আমরা আমাদের চ্যানেলটি আরও সামনে নিয়ে যাব, আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।